আসসালামু আলাইকুম। চলো আমরা আমাদের গুণগত রসায়ন যে অধ্যায়টা ছিল সেটার দ্বিতীয় নাম্বার পার্টটা শুরু করি। তো সবাইকে আমি লাস্ট ক্লাসে আসলে থ্যাংক ইউ দিয়েছিলাম। সো এখন আসলে থ্যাংক ইউ না কী হবে বলো তো ভাইয়া? ওয়েলকাম, তাই না? ওয়েলকাম। তো আজকে আমরা এখানে শুরুই করবো এমন একটা টপিক যেটা তোমার অ্যাডমিশন প্লাস এইচএসসিতে খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং টপিকটার নাম হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। এখানে কোয়ান্টাম সংখ্যার সাথে আরেকটা জিনিস খালি যুক্ত থাকবে, দুইটা টপিকের ভিতরে এই যে চলে যাবে ভাইয়া পুরোটা ক্লাস। সেটা হলো আমাদের শনাক্তকরণ, আয়ন শনাক্তকরণ পরীক্ষা। এটাতে শিখা পরীক্ষাও থাকবে, আবার সিক্ত পরীক্ষা থাকবে। শনাক্তকরণ এই দুই পার্টটা থাকবে। লাস্ট পার্টে আমরা দ্রাব্যতা আলোচনা করবো ইনশাল্লাহ। তোমার এই চ্যাপ্টার একেবারে রিভিশন দিয়ে এইচএসসি স্ট্যান্ডার্ড প্লাস অ্যাডমিশনে যত সকল থিওরি লাগবে, একটু এক্সট্রা হয়তো বা লাগবে বেশি, ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। তো চলো তাহলে আমরা, এটা হচ্ছে আয়ন শনাক্তকরণ আমাদের। ওকে, আমরা যে অংশটা শুরু করবো সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা জানতে হয় আমাদের মেইনলি ইলেকট্রন বিন্যাসের জন্য। সো ইলেকট্রন বিন্যাসের যে তিনটা নীতি আছে আমাদের, আউটবাউ নীতি, তারপরে হচ্ছে শুরুতেই তো হয় এটা দিয়ে আউটবাউ নীতি, হুন্ডের নীতি, পলির বর্জন নীতি, সেগুলো রিলেটেড কথাবার্তা এখানে থাকবে। তারপরেই থাকবে হচ্ছে মেইনলি কোয়ান্টাম সংখ্যা। আর তারপরে এগুলো যেহেতু অলরেডি আমাদের পড়া, তো রিভিশনের ভিতরে আমরা এটাকে মোটামুটিভাবে যতটুকু আমাদের জানাই দরকার ততটুকু জানবো, তারপরে হচ্ছে চলে যাবো নেক্সট পার্টের ভিতরে, ঠিক আছে? আর আয়ন শনাক্তকরণ পার্টটা। ওকে, প্রথমে চলে আসো কোয়ান্টাম সংখ্যা একটা জিনিসটা কি। কোয়ান্টাম সংখ্যার জিনিসটা হচ্ছে, ধরো এটা যখন আমরা আমরা পড়তাম তখন আমাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝানো হতো যে একটা ইলেকট্রনকে কোনো একটা মৌলের মধ্যে আমি একেবারে ডেফিনিটভাবে প্রকাশ করতে চাচ্ছি যে এটা অততম ইলেকট্রন, তাহলে আমার তার চারটা মিনিমাম প্রপার্টি ব্যাখ্যা করা লাগে। কয়টা ভাইয়া বলো? চারটা। আমি তোমাকে সম্পূর্ণ বুঝাই দিচ্ছি একেবারে। ধরো সোডিয়ামের ভিতরে 11টা ইলেকট্রন আছে, 8তম ইলেকট্রন কোনটা? আমি চারটা মান দিয়ে স্পেসিফিক্যালি একবারে ফিক্সড বলে দিতে পারবো যে এটা আমার 8তম ইলেকট্রন। এরকম প্রত্যেকটা মৌলের 1 থেকে 118টা মৌলের, ধরেন 118 নাম্বার যে মৌল তার কাছে ইলেকট্রন আছে কয়টা? 118টা। ওই 118টা ইলেকট্রনের যদি আমি হচ্ছে যে ওই যে এক্স্যাক্ট যদি তোমাকে বলি যে 79 নাম্বার ইলেকট্রন কোনটা সেটার, তো ওটা চারটা মান দিয়ে আমি এটা বুঝিয়ে দিতে পারবো যে এটাই হচ্ছে আমার সেই 79 নাম্বার ইলেকট্রন। এই চারটা মানকেই মেইনলি কোয়ান্টাম সংখ্যা বলা হয়। সো কোয়ান্টাম সংখ্যা বেসিক্যালি যে চারটা মানের কথা বললাম, সেই চারটা মান হচ্ছে ভাইয়া এন, এল, এম, এস। এই চার ভাগেই কোয়ান্টাম সংখ্যাকে ভাগ করা হয়। প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। এনটা কি আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রাইমারি প্রাইমারি কোয়ান্টাম নাম্বার। এলটা হচ্ছে আমাদের সাবসিডিয়ারি বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এটা ম্যাগনেটিক, এটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। এই হ্যাঁ, তা আমি তোমাদেরকে এই জিনিসটা বলে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো পরমাণুর কোন শক্তি স্তরে কোন ইলেকট্রনটি অবস্থান করে, শক্তি স্তরটির প্রকৃতি, আকার, আকৃতি, চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনটির কক্ষপথের দিকবিন্যাস এবং নিজ অক্ষের উপর ঘূর্ণনের প্রকাশের জন্য যে সকল কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয়। আমি কোয়ান্টাম সংখ্যা যদি তোমাকে সংজ্ঞা বলি, তাহলে এই চারটা দিয়ে যা কিছু বুঝাই সে চারটা বুঝিয়ে দিতেই পারলেই হয়েছে। তুমি যদি বলো যে কোনো একটা মৌলের একটা ইলেকট্রনের অবস্থান মানে ফিক্সড, একটা ইলেকট্রনকে নির্দিষ্ট করতে যে চারটি প্রপার্টি বা যে চারটি এন্টিটির প্রয়োজন হয়, সেটাই হচ্ছে তার কোয়ান্টাম সংখ্যা। শেষ। এই কোয়ান্টাম সংখ্যা দিয়ে কী কী বোঝানো যায় আর একটু ব্রড করে যদি আমি বলি, তাহলেই বলতে পারবো যে কোনো একটা মৌলে কোনো একটা ইলেকট্রন যেখানে অবস্থান করছে সেই কক্ষপথের আকার, আকৃতি, আকার আকার কিন্তু আলাদা। প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা কক্ষপথটির আকার, একেবারে আমি দাগাই দিচ্ছি। প্রধান কোয়ান্টাম সংখ্যা দেখো ভাই এন, কক্ষপথটির আকার, এগুলার মান কি আসছে না আসছে এগুলো নিয়ে শর্ট কিচ্ছু নাই, আমি একেবারে বেসিক থেকে ধরে ধরে বুঝাবো, সমস্যা নেই, আমি এক্সট্রা সাইড নিচ্ছি, থামো। এই যে আকার, তারপরে সহকারী কোয়ান্টাম সংখ্যা বা সাবসিডিয়ারি বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার দিয়ে জানা যায় হচ্ছে আকৃতি, আকৃতি, আকার, আকৃতি। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দিয়ে জানা যায় হচ্ছে সেটা ত্রিমাত্রিক বিন্যাস, ঠিক আছে? ত্রিমাত্রিক বিন্যাস। এবং এই যে চারটা প্রপার্টি, মেনলি এই চারটা প্রপার্টি জানা লাগে, তাহলে আমরা প্রত্যেকটা কোয়ান্টাম মানে প্রত্যেকটা ইলেকট্রনকে আলাদা আলাদাভাবে ডিফাইন করতে পারি। এবং ঘূর্ণন ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা বা স্পিন কোয়ান্টাম নাম্বার দিয়ে জানতে পারি নিজ অক্ষের সাপেক্ষে ঘূর্ণনের প্রকৃতি। এটা জানা যায়, এই চারটা প্রপার্টি যেটা দ্বারা জানা যায় সেটাকেই বলি হচ্ছে আমরা তখন কোয়ান্টাম, মানে আমাদের কোয়ান্টাম সংখ্যা। বাস শেষ। ক্লিয়ার ভাইয়া? এখন চলে আসো, আমি তোমাকে এই কোয়ান্টাম সংখ্যার যাবতীয় জিনিসপাতি একটু বলে বুঝিয়ে দিই। এই যে এন, এল, এম, এস, এদের একে অপরের সাথে সম্পর্ক কেমন, কি, 2n² 2 প্লাস 2 ইন্টু এল প্লাস 1, তারপরে হচ্ছে এই যে হ্যান ত্যান যত যা কিছু আছে সব কিছু আমি দেখাই দিচ্ছি, কোনো সমস্যা নেই। ওকে, চলো আমরা একটু দেখে ফেলি। আচ্ছা, ওকে। যদি আমরা এই জিনিসটা দেখতে চাই, ফার্স্ট অফ অল আমাদের যে বিষয়টা একটু জানতে হবে সেটা হচ্ছে, আমরা এখানে ধরো প্রধান কোয়ান্টাম সংখ্যা লিখি। প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, আচ্ছা এখানে লিখি প্রধান কোয়ান্টাম সংখ্যা।
সহকারী কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যার মান n এর জন্য, আর উপরেও তো লেখা যায় তাই না? আচ্ছা, এভাবে লিখি, মানে আমি তোমাকে টেবিলটা বিন্যাসটা কিভাবে করে দিব সেটার জন্যই আসলে। ধরো প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম, সহকারী, সহকারী কোয়ান্টাম সংখ্যা। আমাদের এই পাশে একটা মুরগির ফার্ম আছে বুঝছো, সবসময় ডাকতেই থাকে। এর সকাল বিকাল বলে কিছু না, এমন না যে ডাকতেছে বলে এখন সকাল, যদিও এখন সকাল বাট জরুরি না, এখন সকাল না ভাই, ঘড়ি দেখ 12টা বাজে প্রায়। আচ্ছা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক, ম্যাগনেটিক এবং স্পিন। এই ধরো এই কয়টা আমি জিনিসপাতি লিখলাম, ঠিক আছে? ওকে, একটু আগায় আগায় লিখি বুঝছো, কারণ আমার যে জিনিসটা দরকার দেখানো সেটা তোমাদেরকে তো দেখাতে হবে বা বুঝাইতে হবে। তাহলে চলো আমি একটু আগায় আগায় লিখি। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, তারপরে চলে আসবে হচ্ছে আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা। এরপরে আমি এখানে দিব হচ্ছে আসলে অরবিটাল, অরবিটাল আর ইলেকট্রন সংখ্যা। এই যে কয়টা জিনিস লিখে ফেলছি বুঝছো, ইলেকট্রন সংখ্যা, অরবিটাল আর ইলেকট্রন সংখ্যা। আচ্ছা, তুমি একটা জিনিস মাথায় রাখবা, শেল, সাবশেল, মানে শেল বা অরবিট, তারপরে সাবশেল, তারপরে এই তিনটার ভিতরে একটা কাহিনী আছে, আমি এটা যাচ্ছি বা বুঝাচ্ছি, হ্যাঁ, কোনো সমস্যা নাই। ওকে, সো আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এদেরকে হলুদ কালার দিয়ে দেখিয়ে দেওয়া দরকার। ধরে নাও এই জিনিসপাতি আমরা কিছু দিতেছি। এবার দেখো আমি তোমাকে বুঝাই, তুমি সবসময় মাথায় রাখবা প্রধান কোয়ান্টাম সংখ্যাটা কে আসলে আমাদের ভাইয়া, এন, এন, সহকারী কোয়ান্টাম সংখ্যাটাকে এল, ম্যাগনেটিকটা এম, স্পিনটা এস, এমন। এখন সিম্পল হিসাব, খুবই সিম্পল হিসাব, বাংলা কথা বলতেছি শোনো। প্রধান কোয়ান্টাম সংখ্যার মান এন এর জন্য, প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যেটা হবে সেটা কি, ওই যে যে আমরা ইলেকট্রন বিন্যাস করে তার যেই মানে যেটা আমরা বের করব সেটা শেল, সেটা যেটা মানে সহগ, সেটাই হচ্ছে তার প্রধান কোয়ান্টাম সংখ্যা। যাচ্ছি সেখানে, নো প্রবলেম। ধরে নাও আমি 1s2 2s2 2p6 3s1, ধরো এটা কি আমাদের সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলাম। এখানে আমি যে কোয়ান্টাম সংখ্যার 4টা মান বের করতে চাচ্ছি, ধরে নাও হচ্ছে এরটা বের করবো আমি 2p6 এরটা। এখানে আমাদের যেটা তার সহগ, যার বের করতেছি ধরো 2p6, এখানে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা 4টা মান বের করব। এই যে যারটা যেটা সহগ, এই সহগটাই হবে হচ্ছে তার প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যার মানটা কত, এন, এন। এখন প্রধান কোয়ান্টাম সংখ্যার মান এন এর জন্য আমি এখানে এই কথাটা লিখব, প্রধান কোয়ান্টাম সংখ্যা, আমি সম্পর্ক লিখতেছি কিন্তু, হ্যাঁ, কোয়ান্টাম সংখ্যা এন এর জন্য, এন এর জন্য এল এর মান হবে, এল এর মান হবে 0 থেকে ঢাবিয়ান তাই না? তোমরা কয়দিন আগে প্রোগ্রাম যে করলে একটা, না 0 থেকে, সরি খুবই লেমজোক ছিল, n-1 অবধি। বুঝছো এই কথাটা, 0 থেকে n-1 অবধি। এই কথাটা আমি তোমাকে বলে দিলাম যে 0 থেকে n-1 অবধি, মানে 0 সহ n-1 অবধি এরকম। এখন এখন এই কথাটা যদি এরকমভাবে সত্য হয়, তাহলে মনে করে নাও এর মান হচ্ছে ভাই 3, এনের মানটা ধরে নাও 3, এনের মান, এনের মানটা যদি 3 হয়, উদাহরণ দিচ্ছি কিন্তু, তাহলে এল এর মান কি কি হবে ভাই বলো তো? এল এর মানটা হতে পারে হচ্ছে 0, হতে পারে হচ্ছে 1, হতে পারে হচ্ছে 2, এ কয়টা না, এ কয়টা না। এনের মান মনে করে নাও 4, ধরে নাও 4, তাহলে এটা কত হতে পারে, 3 অবধি হতে পারে। পারে কি পারে না? পারে। ওকে, এবার তুমি জেনে রাখবা যে এন এর সাথে, এবার এই যে এন এর মানের সাথে তো তুমি কি পাইলা, এল এর মান পাইলা। এখন এল এর মানের সাথে চলো আমরা এম এর মানের সম্পর্ক নিয়ে আসি। এল এর মানের সাথে আমরা কার মানের সম্পর্ক নিয়ে যাব, এম এর মানের সম্পর্ক নিয়ে যাব। আমরা এখন লিখব যে প্রতিটি সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যাটা কোনটা, এল এর জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা, ভালো করে দেখো, এল এর জন্য এম এর মান হবে, মানে এল এর যে কোনো মানের জন্য, এই যে এগুলা প্রত্যেকটা একটা এল এর মান না, এল এর মানের জন্য এম এর মান হবে, এম এর মান হবে 0 সহ প্লাস মাইনাস এল, 0 সহ প্লাস মাইনাস এল অবধি, অবধি কিন্তু লিখতে হবে আমাদেরকে, অবধি, অবধি কথাটা জরুরি। যেন সবাই আছে ওই ব্যবধিতে, সবাই এটা বোঝায়, 0 থেকে প্লাস মাইনাস এল অবধি।
আচ্ছা দেখো আমি এটা বুঝাই, ধরো 0, এটার দরুন তাহলে কত হবে বলো তো? 0, প্লাস মাইনাস 0 মানে তো 0ই। এই যে এটার দরুন কত হবে ভাই বলো তো? 0 সহ প্লাস মাইনাস l, তাহলে -1 0 1, -1 0 1, এরকম না? এরকম না? এইরকম। এটা থেকে কত হবে ভাই বলো তো? -2 -1 0 1 2। এটা থেকে কত হবে রে? -3 -2 -1 0 1 2 3। এই যে হয়ে গেছে। জিনিসটা কি বুঝছো? ক্লিয়ার জিনিসটা? এরকম। এখন এখান থেকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, আশা করি জিনিসটা বুঝতে পারছো। এই যে এ মানের জন্য এখন সহকারী কোয়ান্টাম সংখ্যার মান, এটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি। আর স্পিন কোয়ান্টাম সংখ্যাটা চলে আসি। স্পিন কোয়ান্টাম সংখ্যাটা যে কোনো অরবিটালে ইলেকট্রন ঘূর্ণনে স্পিন কোয়ান্টাম প্লাস মাইনাস হাফ। প্রথমে গেলে প্লাস, প্রথমে প্রবেশ করলে আসলে প্লাস হাফ বুঝায়, হ্যাঁ। আর দ্বিতীয়তে প্রবেশ করলে বা পরে প্রবেশ করলে আসলে মাইনাস হাফ বুঝায়, এটাই খালি। ঠিক আছে, এটা ফিক্স না যে প্রথমে আর দ্বিতীয়টা এরকমভাবে চেঞ্জ হবে, হ্যাঁ। তবে এটা এরকমভাবে যেহেতু হাজারি স্যারের বই দেওয়া আছে, দ্যাটস আমরা এটাকে এরকমভাবে পড়ি। দেখো কথা ক্লিয়ার, বুঝা গেছে? আচ্ছা আশা করি বুঝতে পারছো। এখন আমি তোমাকে এখান থেকে যে জিনিসটা বুঝাবো, এই যে একটা অরবিটাল লিখে রাখছি, আর এই যে লিখে রাখছি হচ্ছে এখানে কি ইলেকট্রন সংখ্যা। এটা খুবই খুবই জরুরি একটা জিনিস ভাইয়া। এবং কেন জরুরি বা কি জন্য আমি বলতেছি যাইতেছি, কেন জরুরি বা কি জন্য আমি বলতেছি যাইতেছি ভাই। কেন বলতেছি এটা যে এতটা জরুরি? এখানে কাহিনী হচ্ছে যে অরবিটাল সংখ্যা, আমরা এখানে অরবিটালের সংখ্যা বের করবো, বুঝছো? আর ইলেকট্রন কয়টা প্রবেশ করতে পারে? একটা অরবিটালে আসলে 2টা ইলেকট্রন প্রবেশ করতে পারে। তার আগে অরবিটাল কি সেটা তোমাকে একটু ভালো করে জানতে হবে। চলো আমি ওই জিনিসটা আগে জানাই দিই, দিয়ে এগুলা মান দিয়ে কিভাবে এটাকে গাণিতিকভাবে প্রুফ করতে পারবো সব দেখাই দিচ্ছি, কোনো চিন্তা নেই। টেনশন নট ব্রাদার, আই এম হেয়ার। থামো, চলো এই জিনিসটা দেখাই দিই। ফার্স্ট অফ অল আমরা যেটা জানি বা আমরা যেটা নর্মালি বুঝি, অরবিট তারপরে হচ্ছে অরবিটাল। অরবিট হচ্ছে বড় কোয়ান্টিটিটা, অরবিটাল হচ্ছে ছোট কোয়ান্টিটিটা, কাইন্ড অফ এরকম। এটা একদিক থেকে ঠিক আছে, বাট এটাই সম্পূর্ণ সত্য না। দেখো আমি বুঝাই। অরবিট ভালো করে বুঝবা, এটা কিন্তু অনেকটা জরুরি, একেবারে মানে কাইন্ড অফ বলতে পারো যে একটা অ্যাডমিশনের কনসেপ্ট। অরবিট, শেল, শক্তি স্তর, সবগুলাই কিন্তু একই কথা, ঠিক আছে? আচ্ছা, এর ছোট ভাই হচ্ছে সাবশেল, উপশক্তি স্তর, এমন কিন্তু। আর এর ছোট ভাই হচ্ছে আমাদের অরবিটাল বা এটার বাংলাটা আসলে উপশক্তি স্তর বলা হয়, এটা জোর করে বাংলা করা হয়েছে আর কি। উপশক্তি স্তর, শক্তি স্তর। হোয়াট আর দেজ অ্যাকচুয়ালি? ওকে চলো বুঝাই। যেটা হচ্ছে তোমার এই যে অরবিট, শেল, শক্তি স্তর, সেটাই বোঝায় হচ্ছে এন দিয়ে। এন এর মান 1, এটা কি কে। এন এর মান হচ্ছে ভাই 2, এটা কি এল। এন এর মান হচ্ছে ভাই 3, এটা কি এম। এন এর মান হচ্ছে ভাই 4, এটা কি এন। এরকমভাবে চলতে থাকে। এটা হচ্ছে তোমার সেই উপশক্তি স্তর। ঠিক একই রকমভাবে যখন আমি যাব এই যে সাবশেল মানে হচ্ছে আমাদের এস পি ডি এফ, এরা হচ্ছে আমাদের সাবশেল, উপশক্তি স্তর। এখন এখানে ইলেকট্রন প্রবেশ করে কয়টা? এসে তুমি কিন্তু জানো ইলেকট্রন প্রবেশ করে, ইলেকট্রন কয়টা? 2টা। পিতে ইলেকট্রন প্রবেশ করে কয়টা ভা? পিতে ইলেকট্রন প্রবেশ করে কয়টা? 6টা ভা। ডিতে ইলেকট্রন প্রবেশ করে কয়টা? 10টা। এফে ইলেকট্রন প্রবেশ করে কয়টা? 14টা। ঘটনাটা এরকম। এখন আমি তোমাকে এই জিনিসটা এটার জন্য যেটা বুঝাচ্ছি বা বুঝাতে চাচ্ছি, যখন শক্তি স্তরটা ক্রিয়েট করা হলো, যেটা তুমি ক্রিয়েট করি না, এটা অলরেডি ক্রিয়েটেড ছিল, কিন্তু কে করে গেছেন? আউব্বা সাহেব করে গেছিলেন। কি করে গেছিলেন চলো এটা দেখিয়ে দিই এখানে। এই যে এস 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 পি এস পি এস ডি পি এস ডি পি এস এফ ডি পি এস
এফ ডি পি এস। শোনো শোনো প্রিয়া, শোনো প্রিয়া, শোনো, ডিপিএস খোলো, ডিপিএস খোলো, এফডিপিএস খোলো, এফডিপিএস খোলো। এটা যখন তিনি করে গেছিলেন, এস এর নামকরণটা করি, 1 2 3 4 5 6 7 8। এটা আমি তুমি কিন্তু করি নাই, আমি যাচ্ছি কিন্তু বলতেছি, ওয়েট। 2p, পিটা শুরু হয় কত দিয়ে? 2p 3p, মানে এস এর এক ঘর পরে থেকে শুরু হবে, পি এর এস এর এক ঘর আগেই শেষ হয়ে যাবে। তাহলে এস 1 থেকে শুরু হয়েছিল, পি 2 থেকে শুরু হইলো, আর এটা এক ঘর আগেই শেষ হয়ে যাবে। 8 এ যায় শেষ হয়েছে, এটা 7p তেই শেষ হয়ে যাবে। 4p 5p 6p 7p। দেখছো, একটা মিস যাবে না। এরপরে যদি আমরা করি ডি, ডি পি এর এক ঘর পরে শুরু হবে, এক ঘর আগে শেষ হবে। তাহলে 2 থেকে পি শুরু হয়েছিল, 3d থেকে শুরু হবে, 3d 4d 5d 6d। আর এফ কে যদি তুলনা করো, তাহলে এফ আসলে এক ঘর আগে শুরু হবে, এক ঘর পরে শেষ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এফ কে যদি আমরা তুলনা করি, তাহলে 4f 5f 4f 5f শেষ। এটা কিন্তু ক্রম, এই ক্রমেই মেইনলি কিন্তু আমাদের ইলেকট্রনগুলো কি করবে? প্রবেশ করবে ভাই। এই ক্রমে আমাদের ইলেকট্রনগুলো প্রবেশ করবে একটা অরবিটালের ভিতরে, বুঝছো? এটা কিন্তু শক্তির ক্রমটা, এটা আউটবাই সাহেবই দিয়ে গেছে, আমি তুমি দিয়ে যাইনি, আমি তুমি দিয়ে যাইনি। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে ওয়ানের ক্ষেত্রে যখন প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে ভাই আমাদের 1, ভালো করে একটু লক্ষ্য করো, ভালো করে মনোযোগ দাও, 1, তখন আমার এখানে ইলেকট্রন কয়টা প্রবেশ করছে? মানে এখানে আমার 1 এর ভিতরে শেল আছে কি? জাস্ট 1s, আর কিচ্ছু না। 1s এ দুইটা ইলেকট্রন, আর কিচ্ছু না। কিন্তু 2 এর ক্ষেত্রে কে কে আছে দেখো, 2s 2p। এখানে ইলেকট্রন আমার টোটালে কয়টা প্রবেশ করবে বলো তো? 2 মানে টোটাল 2 যে শক্তি স্তর, সেটা 2s 2p তে একটাই শক্তি স্তর বোঝাচ্ছে, তাই না? একটা শক্তি স্তরই তো বোঝাচ্ছে, দ্বিতীয় শক্তি স্তর। এখানে কয়টা ইলেকট্রন প্রবেশ করবে? এখানে n এর মানটা হচ্ছে 2, সো 2n² দিলেই কিন্তু চলে আসে। এটা আমরা বাচ্চাকালেই করছিলাম কাইন্ড অফ, এরকমটা না? 2n², ভালো করে বুঝো, 2n²। তো ধরে নাও 2n², এটা এখান থেকে এরকমভাবে নিয়ে আসা হয় 2n²। ওকে, সো 2n² মানে n এর মানটা হচ্ছে 2, মানে আমরা পাবো হচ্ছে আসলে 8টি ইলেকট্রন। 8টি ইলেকট্রন, 8টি ইলেকট্রন যদি হয়, তুমি জানো যে একটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকতে পারে সব সময়। অরবিটাল বলতে কোনটা বোঝায় জানো? এই যে একটা ব্লক, এই ব্লকে কয়টা করে ইলেকট্রন থাকতে পারে? 2টা করে ইলেকট্রন থাকতে পারে। তার মানে এখানে অরবিটাল কয়টা থাকবে? এখানে অরবিটাল থাকবে হচ্ছে কয়টা বলো? জাস্ট কয়টা অরবিটাল থাকবে? হচ্ছে আমাদের 4টা অরবিটাল থাকবে না? 4টি থাকবে, 4টি থাকবে। ক্লিয়ার? আচ্ছা, তো ঠিক একই রকমভাবে 3 এর ভিতরে 3s 3p 3d, এখানে ইলেকট্রন প্রবেশ করে কয়টা? 18টা। 10 10 দিয়ে 10, এখানে 8, 18টা। 18টা ইলেকট্রন প্রবেশ করলে এখানে অরবিটাল কয়টা থাকবে? 9টা থাকবে অবশ্যই, হিসাব সিম্পল। আচ্ছা, তো এই জায়গাটাকেই কাজে লাগানো হয় মেইনলি, এই জায়গাটাকেই কাজে লাগানো হয় মেইনলি। এখন বলো, এসে যদি আমার ইলেকট্রনই প্রবেশ করে হচ্ছে ভাই 2টা, এসে যদি আমার ইলেকট্রনই প্রবেশ করে হচ্ছে 2টা, তাহলে এস এর দরুন আমার অরবিটাল যেটা, সেটা কি এসই থাকবে না? তাহলে এস আমার একই সাথে সাবসেল, একই সাথে অরবিটাল। বাট পি এ ইলেকট্রন প্রবেশ করে কয়টা দেখো? কয়টা? 6টা। 6টা ইলেকট্রন প্রবেশ করলে এর অরবিটাল থাকবে কয়টা? মিনিমাম 3টা, মিনিমাম না 3টাই থাকবে আসলে। তাহলে পি এক্স, পি ওয়াই, পি জেড। এটা আমি তুমি বলতেছি বা ব্যাখ্যা করতেছি এরকম না, আমি তোমাকে লজিক্যালি বুঝাচ্ছি যে কিভাবে এটা ঘটতেছে। ঠিক একই রকমভাবে ডি এ যেহেতু 10টা ইলেকট্রন প্রবেশ করতেছে, তার মানে ডি এ কয়টা থাকবে? 5টা থাকবে। এই 5টা কি কি? ডি এক্স ওয়াই, ডি জেড এক্স, ডি ওয়াই জেড, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। আর এফ এরটা প্রয়োজন নাই, বাট এফ এ থাকবে কয়টা বলো? 7টা থাকবে। এই না বাংলা কথা? বলো, বুঝা গেছে কি? বাংলা কথা কি বুঝা গেছে? কথা বলো, ঠিক আছে না? এই না কাহিনী। তাই এসকে নিয়ে যখন আমরা কথা বলবো, এই হতচ্ছাড়াটা আমার একই সাথে সাবসেলও, এই হতচ্ছাড়াটা আমার একই সাথে হচ্ছে অরবিটালও, এস একমাত্র। কিন্তু পি আমার কোনো অরবিটাল না, এটা হচ্ছে একটা সাবসেল। অরবিটাল যদি বলতে হয় তাহলে বলতে হবে পি এক্স, পি ওয়াই, পি জেড, এদেরকে বলতে হবে। ক্লিয়ার? এখন চলে আসো আমরা লজিক্যালি এটাকে কীভাবে ব্যাখ্যা করবো, বা লজিক্যালি এই জিনিসটা তোমাকে কীভাবে বুঝাবো। ওকে, সো এন এর যে কোনো মানের জন্য সেখানে ইলেকট্রন সংখ্যা হবে কত? এন এর যে কোনো মানের জন্য সেখানে ইলেকট্রন সংখ্যা হবে কত ভাই বলো? সেখানে ইলেকট্রন সংখ্যা হবে হচ্ছে 2n², এন এর যে কোনো মানের জন্য। হ্যাঁ, ইলেকট্রন সংখ্যা হবে হচ্ছে, আমরা এখানে লিখতে পারি 2n²। এন এর যে কোনো মানের জন্য ইলেকট্রন সংখ্যা হবে হচ্ছে 2n²। অরবিটাল সংখ্যাটা হবে কত তাহলে? নিশ্চয়ই এটার হাফ, তার মানে হচ্ছে n²। এখন পি এর যে কোনো মানের জন্য আমি তোমাকে এই জিনিসটা দেখাই দেই। কেন এই যে 0 1 2 3, এটা আসলে জিরোর
যখন এল এর মান 0 তখন সেটা আসলে এস অরবিটালি হয়, পি এর মানে যখন এল এর মান হচ্ছে 1 তখন সেটা পি অরবিটালি হয়, এটা যখন হচ্ছে 2 তখন সেটা ডি হয়, এটা যখন 3 তখন সেটা হচ্ছে এফ হয়। কেন হয় এটা যদি তোমাকে আমি দেখাই তাহলে এখান থেকে আমি দেখাই দিতে পারবো। দেখো এটা ফিক্সড হয়ে যায়। কেন ফিক্সড হয়ে যায়? কারণ এসে ইলেকট্রন প্রবেশ করে কয়টা ভাই? দুইটা। অরবিটাল সংখ্যা যখন হচ্ছে তোমার এন স্কোয়ার হয়ে গেল, তাহলে 1s এর জন্য তুমি ভালো করে বলো তো ভাইয়া, 1s এর জন্য ভালো করে বুঝো একটু, 1s এর জন্য হ্যাঁ তোমার অরবিটাল তো তুমি পেয়ে গেলা এন স্কোয়ার, এত সংখ্যক অরবিটাল থাকবে। তার মানে 1s এ অরবিটাল সংখ্যা কয়টা? 1 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে একটা, তার মানে এস এর অরবিটাল হচ্ছে একটাই। হ্যাঁ, তো এখানে তাহলে আমাদের এই মানে তুমি একটা জিনিস মানে ভালো করে মাথায় রাখবা, সেটা হচ্ছে যে 2n স্কোয়ার যেমন হচ্ছে অরবিটাল দিয়ে ইলেকট্রন প্রবেশ করার নাম্বারটা 2n স্কোয়ার, অরবিটাল প্রধান কোয়ান্টাম সংখ্যা যত n, প্রধান কোয়ান্টাম সংখ্যা যত সেটা হচ্ছে n দিয়ে প্রবেশ করা ইলেকট্রন প্রবেশ করার সংখ্যাটা কত? 2n স্কোয়ার, n দিয়ে ইলেকট্রন প্রবেশ করার সংখ্যাটা। একই রকমই এল এর মানের উপর ভিত্তি করে ইলেকট্রন প্রবেশ করার সংখ্যা আছে। যেমন এখানে যেমন বললাম না, 2টা ইলেকট্রন, এখানে 6টা, এখানে 10টা, এখানে হচ্ছে 14টা ইলেকট্রন প্রবেশ করে। তো এল এর মান দিয়ে ইলেকট্রন প্রবেশ করার নাম্বারটা কত? 2 × 12 + 1 সমান হচ্ছে 2টা। ধরে নাও 2টা, যদি 2টা হয়, 2টা যখন মানে ইকুয়ালস টু 2টা দিব না, ইকুয়াল টু হচ্ছে ইলেকট্রন প্রবেশ সংখ্যা। এখন ইফ এস যদি এস হয় তাহলে তুমি কি লিখবা বলো তো? 2 × 12 + 1 = কত? 2। তখন এখানে এল এর মানটা কত পাবা? দেখো 0 পাবা। যদি এটা লেখা হচ্ছে যে পি এর জন্য কত হবে? 2 × 12 + 1 = কত? 6। এখানে করো তুমি, এল এর মানটা কত পাবা ভাই? 1 পাবা। এরকমভাবে যদি ক্যালকুলেশন করো, ডি এর জন্য 2 × 12 + 1 = কত হয়ে যাবে? 10। ডি এ জয়টা ইলেকট্রন প্রবেশ করে 10, তাহলে কত পেয়ে যাবা সেটা? সেটা অবশ্যই এল এর মানটা 2 পেয়ে যাবা। আবার ঠিক একই রকম ভাবে যদি এফ এর জন্য করি 14, তাহলে সেখানে এল এর মান কত পেয়ে যাবো আমরা? 3 পেয়ে যাবো। দ্যাটস দ্য থিং ব্রাদার। তাহলে আমি এখানে বলতে পারি কত? ইলেকট্রন সংখ্যাটা হচ্ছে 2 × 12 + 1, এল এর যেই মানই হোক না কেন, এল মানে হচ্ছে সাবসেল, কিন্তু এসপিডিএফ তাদেরকে বোঝাচ্ছে। এল মানে হচ্ছে সাবসেল, এসপিডিএফ তাদেরকে বোঝাচ্ছে এটা। ঠিক এখান থেকে আমরা তার অরবিটাল সংখ্যা কত? এটার হাফ, তার মানে 12 + 1। এস এর এল এর মানটা কত ভাই? 0 বসায় দাও, তারপর 2 × 0 মানে 0, 0 + 1 মানে এস এর উপশক্তি স্তরের মান হচ্ছে 0, এল এর মান, ওটার জন্য তার অরবিটাল সংখ্যা কয়টা? একটা মাত্র, এবং সেটা কি? এস নিজেই। পি এর ক্ষেত্রে এই এল এর মানটা কত? 1 বসায় দাও, দেখো 2 × 1 মানে 2 প্লাস হচ্ছে 1 মানে 3। পি এর ক্ষেত্রে 3 এবং 3টাই ছিল, দেখো তো পিএক্স পিওয়াই পিজেড, এই যে পিএক্স পিওয়াই পিজেড 3টাই ছিল। ডি এর ক্ষেত্রে ওটার মান কত? 2, এল এর মানটা, তাহলে 2 × 4 আর 1 5 মানে হচ্ছে দেখো 5টা হয়েছে, এই যে 5টা। ঠিক একই রকমভাবে এফ এর জন্য 7টা হবে। এই হচ্ছে টোটাল অরবিটাল সংখ্যার কেচ্ছা কাহিনী হচ্ছে এখানে। বোঝা গেছে? তার মানে যদি অরবিটাল সংখ্যা আমাকে বলে, এন এর মান দিয়ে যদি আমাকে অরবিটাল সংখ্যা বলে, আমি চলে যাব হচ্ছে এখানে। এন এর মান দিয়ে অরবিটাল সংখ্যা বললে বলবো হচ্ছে এন স্কোয়ার, আর যদি ইলেকট্রন সংখ্যা বলে 2n স্কোয়ার। আর যদি আমাকে বলে যে আমার এই এল এর মান দিয়ে বলবো হচ্ছে, তাহলে আমি কি ভাবে বলো তো? 2 × 12 + 1, এটা হচ্ছে তার ইলেকট্রন সংখ্যা এবং এটার অর্ধেক হচ্ছে তার অরবিটাল সংখ্যা। শেষ। মেলা কিছু পড়ে ফেলছে অরবিটাল সংখ্যা সম্পর্কে। ওকে, এবার যেটা আমি এখান থেকে বলতে চাচ্ছিলাম তোমাদেরকে, সেটা হচ্ছে যে এটাই, এই নীতিটা হচ্ছে আউটবাউ নীতি। ইলেকট্রন এভাবে প্রবেশ করবে 118তম মৌল পর্যন্ত এরকমভাবে প্রবেশ করাবা, আউটবাউ নীতি। হুন্ডের নীতিটা হচ্ছে এরকম যে কোনো একটা মৌলের অরবিটাল সময়ের ভিতরে, যেমন এই যে এদের এখানে প্রত্যেকটাতে 2টা করে মৌল ইলেকট্রন যেতে পারবে না, এখানে প্রত্যেকটাতে 2টা করে ইলেকট্রন যেতে পারবে না, এখানে যে 7টা আছে প্রত্যেকটাতে 2টা করে ইলেকট্রন যেতে পারবে। তো হুন্ডের নীতিটা ছিল যে প্রত্যেকটাতে যে 2টা করে ইলেকট্রন যাচ্ছে, এই যাওয়া ইলেকট্রনগুলো এমন অবস্থায় থাকতে চাইবে যেন সর্বোচ্চ অযুগ্ম অবস্থায় থাকতে পারে। কেমন সর্বোচ্চ অযুগ্ম অবস্থায় থাকতে পারে? যে প্রথমে ধরো আমার 4টা ইলেকট্রন আছে, প্রথমে এখানে 2টা প্রবেশ করলো, এখানে 2টা প্রবেশ করলো, এরকম হবে? উত্তরটা হচ্ছে না, একটা করে সবগুলোতে প্রবেশ করবে, তাহলে সর্বোচ্চ অযুগ্ম হলো। এখন আরও একটা ইলেকট্রন আছে, যাইতেই হবে কোথাও, তখন আবার এখানে প্রবেশ করবে। এরকম জিনিসটা বুঝছো? এটা হচ্ছে হুন্ডের নীতি। আর পাউলির বর্জন নীতিটা ছিল হচ্ছে এরকম যে কোনো একটা মৌলের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো কি হবে না, কোনো একটা মৌলের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখন, যে কোনো 2টা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হবে না। যদি সমান হয়ে যায় তাহলে তো আমি ওই ইলেকট্রনটাকে আলাদাভাবে ডিফাইনই করতে পারলাম না। বাট আমরা তো বলেই দিচ্ছি যে কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা মৌলগুলোকে আলাদাভাবে ডিফাইন করে ফেলতে পারবো। বুঝা গেছে? কোয়ান্টাম সংখ্যার কিচ্ছা কাহিনী কি ভালো মতন বুঝছো? আশা করি বুঝছো। না বুঝলে কাইন্ডলি এ পার্টটুকু আবার দেখে ফেলবা। কোয়ান্টাম সংখ্যা থেকে একটা এইচএসসিতে এমসিকিউ মাস্ট, ঢাবিতে এমসিকিউ মাস্ট, একেবারে লিখে রাখতে পারো। ওকে,
আচ্ছা, তো এই হচ্ছে এখানকার কথা। সো প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক, স্পিন, অরবিটাল সংখ্যা তাদের সাথে সাথে কীরকম ভাবে সম্পর্কিত হয় সব কিছু। চলো আমরা হচ্ছে অ্যাপ্লিকেশনগুলো দেখি যে কিভাবে এটা অ্যাপ্লাই করতে পারি, আর কোনটা দিয়ে কোন আকার বা কি নির্ণয় করতে হবে সেটা তো বুঝছোই, বলছি তো। 3D অরবিটালের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত? সহকারী কোয়ান্টাম সংখ্যা মিন্স কত ভাই? এল। 3D ইলেকট্রন দেওয়া নাই, এখানে এন এর মানটা কত? প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 3, যেটা যদিও আমার এল এর মানের জন্য ডিপেন্ডই করে না আসলে। ডি এর জন্য তো আমার এল এর মানটা ফিক্সড না। এস এর জন্য হচ্ছে কত ভাই আমাদের? 0। পি এর জন্য আমাদের কত এল এর মানটা? 1। ডি এর জন্য তাহলে কত আমাদের এল এর মানটা? 2। এফ এর জন্য কত? 3। তাহলে এটা আমাদের রাইট অ্যান্সারটা না? 2। সঠিক উত্তর দেখো 2। ওকে, পরেরটা। কোন পরমাণুতে 22তম ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি সঠিক? 22তম ইলেকট্রন, 22তম। চলো 22তমকে যদি একটু দেখি, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 18 হয়েছে। তারপরে তো 4s2 তে ইলেকট্রন ঢুকে যায়। 4s2 তে যাবে না? 3 দিকে যাবে নাকি 4s এ যাবে বলো? ইলেকট্রন বিন্যাসে কি দেখছো দেখো তো। 3p এর পরে 4s চলে আসে না? 4s চলে আসে। 20 হয়ে গেছে, 20 হয়ে গেছে আমার, 20টা হয়েছে কিন্তু। 18, তারপরে হচ্ছে 20, তারপরে চলে যাবে হচ্ছে 3d2। তাহলে 22তম ইলেকট্রন তো ওইটাই না? ভালো করে বুঝছো আমি কি বলছি? 22তম ইলেকট্রনের কথা। ওই যে প্রবেশ করলো কোথায়? লাস্টে যায় 3Dতে প্রবেশ করছে না? 3Dতে প্রবেশ করছে। ওকে, সো যদি চিন্তা করি আমরা 3Dতে প্রবেশ করছে, এখন এইটাকে ডিটাকে তুমি এটাকে কীভাবে বের করবা? এই যে সিম্পল, ডি এর জন্য আমি 5টা, ডি এর জন্য আমার কয়টা সাবশেল কয়টা? ডি তো নিজে একটা সাবশেল, মানে ডি এর জন্য আমার অরবিটাল কয়টা? 5টা আমরা জানি। ওকে, নো প্রবলেম। এখানে আমার এই যে এইটুকু আমার দেওয়া আছে, এখানে আমাদের এন এর মানটা কত? যেটা সহগ সেটাই 3। ডি এর জন্য আমার এল এর মানটা কত? এটাও ফিক্স, সেটা হচ্ছে ভাই আমাদের 2। তাহলে এম এর মানটা কত সেটা আমাদেরকে বের করতে হবে, এবং এস এর মানটা কত সেটা আমাদেরকে বের করতে হবে। দেখো 2টা ইলেকট্রন না, এই যে একটা দিলাম, এই যে আরেকটা দিলাম, 2। এখন আচ্ছা, এখানে 4টা হয়নি, 5টা হয়নি, এই যে 5টা করে দিলাম, নো প্রবলেম। এখানে হচ্ছে এটা হচ্ছে 0, এটা -1, এটা -2, এটা হচ্ছে 1, এটা 2। এটা জরুরি না যে -1 -2 -2 -1 0 1 2। এটা তার কয়েকটা মানে থিওরি দিয়ে, সিএফটি, তারপরে এমওটি, মানে আমাদের ক্রিস্টাল ফিল্ড থিওরি, মলিকুলার অরবিটাল থিওরি, এটা দিয়ে ঠিক করা হয় যে আমার ডি এক্স ওয়াইটা -2 হবে নাকি ডি জেড স্কোয়ারটা 0 হবে, এরকমভাবে ঠিক করা হয়, যেটা তুমি আসলে ভার্সিটি ফার্স্ট ইয়ারে এসে ফান্ডামেন্টাল কেমিস্ট্রির ভিতরে পড়বা। এখন এটা জরুরি না। ওকে, তুমি আপাতত এই সিরিয়ালটা মনে রাখলেই হয়েছে, আর জরুরি না। আচ্ছা, তাহলে এন আর এল এর মানটা তো ফিক্সড। চলো এই এন আর এল দিয়ে আমরা মিলাই দেখি। এটা এন আর এল মিলতেছে না, এন ঠিক আছে, বাট এল 0 বলতেছে। এন আর এল এটা মিলতেছে, এন আর এল এটাও মিলতেছে না, এটাও মিলতেছে না, তার মানে তো মিলে গেছে হচ্ছে বি। দেখো এনআরএল দিয়েই মেলে দিতে পারছি। এখন এম এর মানটা -2, হ্যাঁ হওয়া পসিবল। ধরো আমি -2, এটা -1 বললাম, এটা -2 বললাম, যদিও আমার এটা 22তম ইলেকট্রন, নো প্রবলেম, বলাই যায়। তারপরে এস এর মানটা হচ্ছে -1/2, আমি প্রথমে প্রবেশ করাটাকে -1/2 বললাম, এটাও কোনো সমস্যা নাই, এগুলো ঐচ্ছিক, এটা নেওয়া যায়। বাট আমাদেরকে যদি বের করতে বলে, যেটা হাজারি স্যারের বইয়ে আছে, যে প্রথমে প্রবেশ করলে +1/2, সেটাই আমরা ধরবো। এটা হচ্ছে আমাদের কথা। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তার মানে রাইট অ্যান্সারটা কোনটা হতে চলেছে? বি হতে চলেছে, কারণ এন আর এল তো মিলতেছে না। ওকে, এন আর এল তো মিলতেছে না, এই বি ছাড়া অন্য কোনোটাতেই মিলতেছে না। রাইট অ্যান্সারটা কোনটা দেখো, এই যে বি। ওকে, এরপরে চলে আসছে যে অরবিট আর অরবিটাল, অলরেডি বলা শেষ এগুলা জিনিস, তাই না? অরবিট আর অরবিটাল ডিরেক্ট হচ্ছে যে এমন না যে অরবিট থেকেই পরে অরবিটাল চলে আসে, এরকম ভাবে হয় না। আমরা তো বললাম যে অরবিট এর ছোট ভাই হচ্ছে ভাই সাবশেল, এর ছোট ভাই হচ্ছে ভাই অরবিটাল। তাহলে অরবিট কারা? কে, এল, এম, এন, এরা, মানে এন দিয়ে বোঝানো হয় হচ্ছে অরবিট। ঠিক আছে, কীরকমভাবে সাবশেল যদি আমি বলি, সাবশেল কারা বলো তো? এল দিয়ে বোঝানো হয় হচ্ছে সাবশেল, এস, পি, ডি, এফ, এবং এর পরে যদি কোনো একটা প্রস্তাবিত অরবিট হয় বা সাবশেল হয়, সেটা হবে হচ্ছে জি। ওকে, আচ্ছা, আর অরবিটাল কারা? অরবিটাল হচ্ছে এস এর জন্য ভাই এস, পি এর জন্য কে বলো তো? পি এক্স, পি ওয়াই, পি জেড। একটা জিনিস দেখো, এটা কিন্তু এল কে রিপ্রেজেন্ট করে, এটা হচ্ছে এন কে। আর অরবিটাল কাকে রিপ্রেজেন্ট করছে জানো ভাই? এম বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে। তুমি দেখো পি এর জন্য এল এর মানটা কত? এল এর মান পি এর জন্য 1। এখানে এম এর মানটা কত বলো তো? -1 0 1, কয়টা? 3টা না? জয়টা আমার সাবশেল, মানে জয়টা আমার অরবিটাল, তয়টা আমি এম এর মান পাই না? সব সময় পাবোই কিন্তু। জয়টা আমার অরবিটাল, তয়টা আমি কার মান পাবো? এম এর মান পাবো, দ্যাটস দ্য থিং। ওকে,
চলো দেখে ফেলি। এরপরে কি বলতেছে, উচ্চ শক্তির অরবিটাল নিচের কোনটি? শক্তির অরবিটাল আমরা তো ওই সিরিয়াল দিয়ে মনে রাখতে পারি, এছাড়া শক্তি নির্ণয় করার যেটা উপায়, সিম্পল উপায় হচ্ছে n প্লাস এল, এর মান যার বেশি, এই দুইটাই সিম্পল নিয়ম, মান যার বেশি সে উচ্চ শক্তির, সে উচ্চ শক্তির। আবার 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে এর মানটা n প্লাস এল এর মান সমান হলে যার n বেশি সে উচ্চ। বুঝছো? n প্লাস এল এর মান যার বেশি সে উচ্চ শক্তি স্তর, n প্লাস এল এর মান সমান হয়ে গেলে যার n বেশি সেই হচ্ছে উচ্চ শক্তি স্তর। দেখো তো n প্লাস এল, আমরা n প্লাস এল এর মান এখানে বের করি, এখানে যদি বের করি তাহলে 3d মানে হচ্ছে 5, 4f মানে হচ্ছে ভাই আমাদের 5 না, 5p মানে হচ্ছে আমাদের কত 6, 6x মানে হচ্ছে আমাদের 6, এই না, এই তো। আচ্ছা, তো এখন 3d মানে হচ্ছে 5, 4f মানে হচ্ছে আমাদের 5, কিভাবে? এই যে d এর জন্য l এর মানটা কত রে 2, f এর মানটা কত রে 3, ও 5 কেমনে হচ্ছে তাহলে? তাই তো বোকামি করছি না একটা, এটা তো 7 ভাই, এটা কত রে 7 না, হ্যাঁ 7, গুড। আচ্ছা, p এর জন্য কত আমাদের 1, s এর জন্য কত আমাদের 0, তাহলে এটা 6 হচ্ছে, এটাও 6 হচ্ছে, তার মানে চোখ বন্ধ করে তো আমাদের b, চোখ বন্ধ করে আমাদের কি b, উচ্চ শক্তির। এরপরের কোশ্চেন, কোন পরমাণুর চতুর্থ শক্তি স্তরে কতটি উপশক্তি স্তর আছে? চতুর্থ শক্তি স্তরে কতটি উপশক্তি স্তর আছে? উপশক্তি স্তর বলতে কি বোঝায়? উপশক্তি স্তর বোঝাচ্ছে, ঠিক আছে, চতুর্থ শক্তি স্তরে, মানে এটার মানটা কি আমাদের n, আর এটার মানটা কি আমাদের l। 4 নম্বরে কয়টা থাকতে পারে? 4s হয়, 4p হয়, 4d হয়, 4f হয়, মানে 4টাই হয়, 4টাই হয় না, 4টাই হয়। উপশক্তি স্তর তো এল, এটা তো অরবিটাল বোঝাচ্ছে না, তার মানে কয়টা হবে? 4টাই হবে। রাইট অ্যান্সার হচ্ছে 4টা। পঞ্চম শক্তি স্তরে মোট অরবিটাল কয়টা? পঞ্চম শক্তি স্তর মানে এন এর মানটা হচ্ছে 5, 5 থেকে অরবিটাল সংখ্যায় যাওয়ার সিম্পল উপায় হচ্ছে n স্কয়ার, n স্কয়ার মানে কয়টা ভাই আমাদের? 25টা। সিম্পল কয়টা? 25টা। এটা একটু কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন। কেন? আমি যে তোমাকে বলতেছি যে 2n স্কয়ার হচ্ছে তার কোনো একটা শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা, সর্বোচ্চ ইলেকট্রন জয়টা প্রবেশ করতে পারে। এখন 5 যদি হয় হচ্ছে n এর মান, তাহলে ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে ভাই? দেখো তো 50টা হয়ে যাচ্ছে না? 50 ইলেকট্রন, 50টি ইলেকট্রন এরকমটা হয়ে যাচ্ছে না? এরকমটা। বাট একটা অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা প্রবেশ করতে পারে আমরা জানি? 32টা না? 32টা। অ্যান্ড ইট ইজ ফিক্সড। কেন? কারণ 4s, 4p, 4d, 4f, 4g বা 5g তো নাই ভাইয়া। আমি যদি 5 লিখি, 5s, 5p, 5d, 5f, এটাই তো হবে। 5 এর পরে কি আরো এক্সট্রা 5gt কিছু আসতেছে না, মানে প্রয়োজন পড়ে না এখন পর্যন্ত। বাট নিয়ম কিন্তু এইটাই, মানে পরবর্তীতে যদি আরো বেশি আসে মৌলগুলো, তাহলে এই নিয়ম অনুযায়ী এটা আগাবে। দ্যাটস দ্য থিং। তো এখানে এই পঞ্চম শক্তি স্তরে মোট অরবিটাল কতটি, এটা কেউ এজন্য বলে যে যেহেতু নিয়ম এইটা, দ্যাটস ওয়াই পঞ্চম শক্তি স্তরে কয়টা হবে? n স্কয়ার মানে 25টাই হবে, এবং সর্বোচ্চ ইলেকট্রন এখানে কয়টা যাবে? 50টাই যাবে। আবার কেউ বলে এটা যে নিয়ম ওইটা হইতে পারে, কিন্তু আমরা এখন পর্যন্ত যেহেতু সর্বোচ্চ দেখছি যে এটা পঞ্চম শক্তি স্তর হোক, ষষ্ঠ হোক, অথবা হচ্ছে সপ্তম, 7s পর্যন্তও তো যায়, 8s পর্যন্তও তো যায়, সপ্তম হোক, যেটাই হোক না কেন, এখানে সর্বোচ্চ ইলেকট্রন প্রবেশ করতে পারবে কয়টা? যেহেতু দেখছি যে আর কোনো উপশক্তি স্তর নাই SPDF ছাড়া, জি তো নাই। জি থাকলে এখানে কয়টা ইলেকট্রন প্রবেশ করতে হবে বলো তো? যেহেতু এই যে এখানে দেখতেছো 4 করে বাড়তেছে, পরেরটাতে যাইতো 18টা, সো তুমি আলটিমেটলি 32 প্লাস 18 মানে কিন্তু 50টাই হচ্ছে। বুঝছো? মানে হিসাব কিন্তু মিলে যাচ্ছে, সব দিক থেকে মিলবেই। সো আমাদের যে নিয়মটা সেই নিয়ম অনুযায়ী আমরা দিব এটা 25টা। অনেক জায়গাতেই দেখবা এটা কোথাও 16টা দেওয়া আছে, সেটা না দেওয়াটাই আমি প্রিফার করবো, বা আমি তোমাকে বলবো। ইভেন বোর্ড যে 19, ওই বোর্ড 19-এর উত্তর কিন্তু তারা 25টাই দিছিল, সেজন্যই বলতেছি। আবার কেউ অনেক মানুষজন এটাকে বলে যে না এটা 16টা হবে সর্বোচ্চ, তাই বলতেছি। ওকে, বুঝা গেছে আশা করি। ওকে, চলো পরের কোশ্চেন দেখি। চতুর্থ শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা কতটি? 16টি। চোখ বন্ধ করে 16টি। ওকে, কোন অরবিটালটি সম্ভব? 1p সম্ভব না, 2d সম্ভব না, 4f সম্ভব, তার মানে রাইট অ্যান্সার সি। ওকে, এই যে অরবিটাল চলে আসলো, অরবিটালের আকৃতি বর্তুলাকার বা গোলাকার যেটা, সেটা হচ্ছে আমাদের এস।
এস। এখন 1s যেটা সেটা হচ্ছে মনে করে নাও মানে এস এস সবগুলাই গোল হবে। এটা যদি 1s হয় তাহলে 2s হবে কতটুকু, এতটুকু। 3s হবে কতটুকু, এর থেকে বড়, এতটুকু। 4s হবে কতটুকু, আর থেকে বড়। 5s হবে কতটুকু, তার থেকে বড়। এই যে এরকমভাবে এটা চলতে থাকবে। বুঝছো কি জিনিসটা? এটা যদি 1s বলি, এটা হচ্ছে 2s মনে করো না, এটা 3s, এটা 4s, এটা হচ্ছে 5s। এরকমভাবে এটা বাড়তে থাকে, কিন্তু গোলাকার এস গোলাকারই থাকবে। পি এস হচ্ছে ভাই আমাদের স্ফেয়ার, স্ফেয়ার বা গোলক, গোলক আকৃতি। পি অরবিটাল যেটা, পি হচ্ছে আমাদের ডাম্বেল আকৃতির, ডাম্বল। ডি হচ্ছে আমাদের ডাবল ডাম্বেল। এই তিনটা আমাদেরকে জানতে হবে, ডাবল ডাম্বেল। আচ্ছা দেখো, পি এর তিনটা পি অরবিটাল, ডাবল ডাম্বেল, এদের আকার ও আকৃতি অভিন্ন এবং শক্তি সম্পন্ন এবং এদের দিক ভিন্ন। এই যে এরকম ভাবে পি ড্র করতে হয় আমাদের। এস, পি এবং ডি এই তিনটা আসলে ড্র করে দেখতে হবে ভাইয়া। হ্যাঁ, ডি অরবিটালটা কেন ড্র করে দেখতে হয় বলো তো? কারণ ডি অরবিটাল যে 5টা আছে না, এটা অলরেডি একবার ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চেনে চলে আসছে, বুঝছো? সো যখন থেকে কোশ্চেনটা চলে আসছে তারপর থেকে এটা অনেক অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে গেছে। তার আগ পর্যন্ত কিন্তু এটা কেউ ওকে পড়াইতেও না, ধরতেও না। তো ডি অরবিটাল 5টা হচ্ছে এরকম। আমি তোমাকে এটা ড্র করে বুঝাচ্ছি বা দেখাচ্ছি যে কিরকম ভাবে তুমি ড্র করবা, নো প্রবলেম। আর এফ অরবিটালও ধরো হচ্ছে ভাইয়া এখানে আছে, এফ অরবিটালও এখানে আছে। দেখো এই যে এফ কয়টা দেওয়া আছে, দেখো এক্স ওয়াই জেড, ওয়াই জেড স্কোয়ার, জে এক্স জেড স্কোয়ার, এত 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 এই 7টি অরবিটাল পাওয়া যায়। এই 7টা অরবিটালের চিত্র এখানে দেওয়া আছে। এটা যথেষ্ট কমপ্লেক্স, এটার প্রয়োজন নাই, অ্যাটলিস্ট বোর্ডে ইনশাল্লাহ কোনো প্রয়োজন নাই, বোর্ডে প্রয়োজন নাই। বুঝছো? আল্লাহ ভরসা চলে আসবে না বা আসতে পারে না এরকমটা বলা মুশকিল। যদি খুবই কঠিন কোয়েশ্চেন করতে চায় যে না স্টুডেন্টদেরকে মার্ক দিবই না, কোনো দরকার নেই তাদের মার্ক পাওয়ার, তাহলে এরকম টাইপের কোশ্চেন হবে। তুমি এমনি একটা রিডিং দিয়ে রাখতে পারো, প্রয়োজন না, জরুরি না। চলো পি অরবিটালটা যদি ড্র করে দেখায়, পি অরবিটালটা সব থেকে ইজিয়েস্ট ড্র করা, সেটা হচ্ছে পি এক্স, পি ওয়াই, পি জেড। এটা ড্র করাটা খুব ইজি। আমি তোমাদেরকে জিনিসটা দেখাই দেই। ধরে নাও পি এক্স, পি ওয়াই, পি জেড যদি তুমি ড্র করবা, যেটা সেটা হচ্ছে সিম্পল। এই যে একটা খুব স্ট্যান্ডার্ড জিনিস ফলো করার চেষ্টা করবা, যে যেটা তুমি করতেছো এটা কাইন্ড অফ এক জায়গার ভিতরেই রাখার চেষ্টা করবা ভাই, বুঝছো? দেখো আমি কি করতেছি, এটা আমি বুঝাইতেছি, ওয়েট। এরকম ভাবে রাখতে চাচ্ছি। ওকে, এ বরাবর দিলাম, এ বরাবর দিলাম, এ বরাবর, এই 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 ধরে নাও এ বরাবর আমরা দিলাম। এটা আমাদের তিনটা যে অবস্থা, এই তিনটা অবস্থা বুঝাচ্ছি কাইন্ড অফ। আচ্ছা যাও, আর চেঞ্জ টেঞ্জ না করি। ওকে চলো এই সবগুলাকে হচ্ছে যে সিলেক্ট করে ফেলি। বাবা সিলেক্ট হও। তারপরে হচ্ছে যে আমরা এটাকে কম্বাইন করে ফেলবো। তারপরে এটাকে এখন এখান থেকে আমরা তিনটা যে অরবিটাল সেটাকে নিয়ে চলে যাব। ওকে, সো আমি এটাকে বলতেছি এটা হচ্ছে আমাদের এক্স, মানে এক্স অ্যাক্সিস, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। এবার পিএক্স যখন আমি ড্র করবো তখন জাস্ট এটা এক্স বরাবরই হবে, নাথিং এলস, নাথিং নিউ, এক্স বরাবর হবে। এই যে ডাবল ডাম্বেলটা আছে না, দিস দ্য থিং। পি ওয়াই তুমি এখানে যদি যাও যে ভাই আমি লম্বা বরাবর জেড দিব, নো প্রবলেম, দিতেই পারো। তারপরে জেডটা যখন ড্র করবো, এই যে দ্যাটস দ্য থিং, এই যে পি এক্স, পি ওয়াই, পি জেড। এটা হচ্ছে আমাদের পি এক্স ভ্যা, এটা হচ্ছে আমাদের পি ওয়াই ভ্যা, এটা হচ্ছে আমাদের পি জেড। শেষ, ক্লিয়ার? ওকে, ঠিক একই রকমভাবে যদি তুমি এখন ডি অরবিটালগুলো ড্র করতে চাও, এটা পি আর ডি অবশ্যই অবশ্যই ড্র করা ট্রাই করবা, ঠিক আছে? ডি অরবিটাল যদি ড্র করতে চাও 2D তে, তাহলে সব থেকে সহজ হিসাব হচ্ছে আমরা যেটাকে ড্র করবো ওইটাকে ওখানে রাখবো, তিনটা কক্ষপথকে দেখাবোই না, তাহলে আমরা খুব সহজেই ড্র করে ফেলতে পারি একবারে বাচ্চা বাচ্চা ভাবে, বুঝছো? তো তাহলে ওই কাজটাই আমরা করবো মেইনলি। আমি তোমাকে দেখাই, একটাকে 3D রাখবো, বাদ বাকি সবগুলোকে 2D তে রাখবো। ওকে, সো দ্য থিং ইজ, আমি এখানে যদি এটাকে দেখাই, সহজ যেভাবে সহজ হবে আমরা সেই সহজ হিসাবটাতে যাব আর কি। ওকে, অত খাটাখাটনি করার বা অত প্যারা নেওয়ার আমাদের প্রয়োজন নাই। ওকে ঠিক আছে। এখন এখন চলো আমি এই যে ধরে নাও আমি একেবারে তোমাদেরকে দেখাই দিচ্ছি, তারপরে হচ্ছে যেহেতু স্মার্ট বোর্ড, সেই মানে বোর্ডের সুবিধাটা আমি একটু নেই, আর আমাকে একটু নিতে দাও, তোমরা আমার সাথে মানে জুলুম করো না। দেখো ধরে নাও এই এই দিলাম, এই এই দিলাম, আমি তিনটা অরবিটালই নিয়ে আসবো না, আমার কোনো ঝামেলাই নাই। আচ্ছা এখন এখন আমি হচ্ছে যে এই কাহিনীগুলো তোমাকে আগে বুঝাচ্ছি যে কিভাবে কি করব। এটাকে আমরা প্রথমে আগে কম্বাইন করে ফেলি, তারপরে চলো এটাকে হচ্ছে তিনটা বানায় ফেলি। তিনটা দরকার আমাদের, যেহেতু এটা আরেকটা নিয়ে নিই।
তিনটা দরকার আমাদের এটা। ওকে, দেখো এবার আমি তোমাকে কি বলি। আমি যখন এখানে বলবো এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই, তখন এটাই হয়ে যাচ্ছে আমাদের ডি এক্স ওয়াই। আমি যখন তোমাকে বলবো এটা হচ্ছে আমাদের ওয়াই, এটা হচ্ছে আমাদের জেড, তখন এটাই হয়ে যাচ্ছে আমাদের ডি ওয়াই জেড। এটা যখন আমি তোমাকে বলবো এটা হচ্ছে ভাই আমাদের, যেহেতু আমরা যে ক্রমে আছি সেটাতে যাবো, এটা হচ্ছে আমাদের জেড, এটা হচ্ছে আমাদের এক্স, ওই ক্রমটাই ধরো রিপিটেড হচ্ছে, তার মানে এটাকে আমরা বলবো ডি জেড এক্স, ডি জেড এক্স। এবার এবার আমরা নিয়ে যাব হচ্ছে এরকম, এবার আমরা নিয়ে যাব হচ্ছে দুইটা মেইনলি, হ্যাঁ। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই বরাবর তারা, আচ্ছা আমি এটা এখানে ড্র করছি, সমস্যা নাই কোনো। ধরে নাও আমরা যে মানে যে ইয়াতি ড্র করি না ভাইয়া, ওই যে কোথায় বলো তো, ভেক্টরের ক্ষেত্রে 3D অরবিটাল কাইন্ড অফ ধরতে পারো হচ্ছে যে তুমি ওই রকম ভাবে ড্র করো, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে আমি বলতে চাচ্ছি যে তোমার এটার যেটা পেছনের দিক এটা এরকম ভাবে যাচ্ছে, এটার যেটা পেছনের দিক সেটা কিরকম ভাবে যাচ্ছে, এরকম ভাবে যাচ্ছে, এটার যেটা পেছনের দিক সেটা কিরকম ভাবে এরকম ভাবে যাচ্ছে, যেতে থাকে না এটার পেছনের দিকগুলো এরকম। আচ্ছা, তো তাহলে আমি এখানে এখন বলবো এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই জেড, এটা হচ্ছে আমাদের, যখন এটা আমাদের জেড স্কোয়ার হবে, বুঝছো, ওটাতে আমি যাচ্ছি। আর এই যে এটাকে আমি ড্র করতেছি হচ্ছে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার না, তাহলে এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই, এটা কিন্তু এটার উপর দিয়ে থাকবে। দেখো প্রত্যেকটা এখানে ডাবল ডাম্বেল না, পিতে তো ছিল শুধু ডাম্বেল, এটা তো ডাবল ডাম্বেল, তাহলে এটা কত হয়ে গেল আমাদের ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা কিন্তু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার না, ঠিক আছে। আর এটা হচ্ছে জেড স্কোয়ার, তাহলে এটাকে ধরো এক্স, এটাকে ধরো না ভাই ওয়াই, এটাকে ধরো না হচ্ছে ভাই জেড, না জেডটাকে উপরে ধর যেন সহজ হয় আমাদের। এটাকে ধরে নাও হচ্ছে তোমাদের এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের জেড, এক্স ওয়াই জেড। ওকে, সো এটাকে এই রকমভাবে ধরবা, এই রকমভাবে করবা, একটা সুন্দর বলয় ড্র করে ফেলবা পিছন দিকে, এই বাস শেষ, ক্লিয়ার। এটাই হয়ে গেল আমাদের কি ডি জেড স্কোয়ার, ডি জেড স্কোয়ার। এই বলয় দিয়ে বোঝাচ্ছে যে এক্স্যাক্ট এটার একটা মানে এটা ডাম্বেল একটা এ পাশে আর একটা ডাম্বেল এক্স্যাক্ট তার পিছনে আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না। এই হচ্ছে কাহিনী, শেষ। এই ডি আর পি অরবিটালটা মাস্ট 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 ড্র করবা নিজের খাতার ভিতরে অবশ্যই, ঠিক আছে, যেন বলা না লাগে আর। বুঝছো না কাহিনী, শেষ। তো আশা করি এতদূর পর্যন্ত বুঝে গেছো। এই যে এম এর কথাটাও বলে ফেললাম, এখানে যে কোশ্চেনগুলো আছে সেগুলো সম্পূর্ণই তোমার টোটালটা কমপ্লিট করবা। এই কোশ্চেনগুলো হচ্ছে দেখো সব একেবারে আল্লাহর ওয়াস্তে বোর্ড টোড একেবারে ভর্তি। আমরা যত যাই বলি না কেন আমাদের তো আলটিমেটলি জিনিসপত্রগুলো লাগবে। সো ইলেকট্রন বিন্যাসের নিয়ম, আহ্বান নীতি, হন্ডের নীতি, পলির বার্জন নীতি অলরেডি আমাদের কি ভাইয়া ডান না, বলা হয়ে গেছে না, বলা হয়ে গেছে। এটা ডিরেক্ট এটার ডেরিভেশনটা কিন্তু করে রাখবা, ওকে। ভিন্ন ভিন্ন শক্তি স্তরে ইলেকট্রনগুলো প্রবেশের ক্ষেত্রে নিচের কোন নীতিটি অনুসরণ করে? উপশক্তি স্তরে ইলেকট্রনগুলো প্রবেশের ক্ষেত্রে অবশ্যই হুন্ডের নীতি। উপশক্তি স্তরে, কিন্তু উপশক্তি স্তর মানে কি, ও আচ্ছা, উপশক্তি স্তরে। আর উপশক্তি স্তর মানে অরবিটালে প্রবেশ করার ক্ষেত্রে হুন্ডের নীতি। আর উপশক্তি স্তরে যখন প্রবেশ করবে তখন কার নীতি বলো তো? আউটবাউ নীতি না, আউটবাউ নীতি। উপশক্তি স্তর মানে কি, এস 1s 2s 1s 2 2s 2 2p6 3s2, এই যে এগুলাতে যখন প্রবেশ করতেছে, এই যে এস, এটাই তো উপশক্তি স্তর। আর উপশক্তি স্তর মানে কি, এর ভিতরে যে পিএক্স পিওয়াই পিজেড আছে সেটা, তখন সেটা হচ্ছে হুন্ডের নীতি অযুগ্ম অবস্থায়। আর এখানে যখন প্রবেশ করতেছে তখন সে কার নীতি? আউটবাউ নীতি। সঠিক উত্তর কি দেখো, আউটবাউ নীতি। এই ওকে। এরপরে যদি দেখি কপারের 29তম ইলেকট্রনটি কোন অরবিটালে প্রবেশ করে, কপারের যে 29তম ইলেকট্রন আছে সেটা আমাদের কোন অরবিটালে প্রবেশ করে? আমরা কিন্তু জানি যে এটা কপারের ইলেকট্রন বিন্যাসটা একটু আলাদা হয়। আমি তোমাকে এখানে কয়েকটা লিখে ফেলি: ক্রোমিয়াম, কপার, মলিবডেনাম, সিলভার, মার্কারি, ল্যান্থানাম, লেড। এরা হচ্ছে যে আউটবাউ নীতিটাকে একটু কি করে, ক্ল্যাশ করে। সেটা আমরা জানি 1s2 2s2 2p6 3s2 3p6 3d, 3ডতে পরে আসি 4s2 3d 9 এরকম হওয়া উচিত, বাট এটা হয় না, এটা হয় হচ্ছে 4s1 3d কত 10। তাহলে 29তম যে ইলেকট্রনটা ছিল সেটা আসলে কি করেছে, এই ডি অরবিটালটাতে প্রবেশ করছে না বলো তো? 29তম ইলেকট্রনটা ডি অরবিটালে প্রবেশ করছে, সিম্পল। কারণ এটাই তো তার ছিল প্রবেশ করার নিয়ম, তারপরে না ঘটনাটা ঘটছে এরকম। এখানে যেটা প্রবেশ করছে সেটা তো 29তম না, সেটা তো হচ্ছে আসলে কত, এই যে এখানে 18 20তমটা আবার যেটা ডিতে প্রবেশ করছে, আবার 29তমটাও ডিতে, তার মানে কোথায় প্রবেশ করছে? 3Dতে, 3Dতে না। রাইট অ্যান্সারটা হচ্ছে দেখো 3D। ওকে,
নেক্সট যে কোয়েশ্চেনটা সেটা যদি দেখি, এখানে বলতেছে নিচের কোন নীতি অনুসারে অযুগ্ন ইলেকট্রন সমূহের স্পিন একই নিয়ম হবে? অযুগ্ন ইলেকট্রনের যেই স্পিনটা সেটা কোন নীতি অনুযায়ী এক হবে? আমাদের হুন্ডের নীতি অনুযায়ী। রাইট অ্যান্সার, কারণ সর্বাধিক অযুগ্ন অবস্থায় তারা থাকতে পারে। নিকেলের কতগুলি ইলেকট্রনের ক্ষেত্রে n+l এর মানটা 4 হবে? ওরে বাবা, দেখছো ট্রিকি কোয়েশ্চেনটা, n+l এর মান 4 হবে। আচ্ছা, সো আমাদের 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d কত? নিকেলের জন্য 28, মানে হচ্ছে 8। তাহলে দেখো আমার এখানেও ভালো করে লক্ষ্য করো, এটাও হচ্ছে আমাদের কি ভাইয়া, মানে n+l এর মানটা 4 এখানে, আবার ঠিক n+l এর মানটা 4 এখানেও 4 কয়টা ইলেকট্রনের জন্য? 8টা ইলেকট্রনের জন্য। n+l এর মানটা 4 না ওখানে, তাহলে 8টা ইলেকট্রনের জন্য। রাইট অ্যান্সারটা কোথায়? রাইট অ্যান্সারটা হচ্ছে আমাদের দেখো 8টা ইলেকট্রনের জন্য। এই তো কোয়ান্টাম সংখ্যা সমূহের মান হিসেবে ডি শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। ডি শক্তি স্তরের কোয়ান্টাম সংখ্যার মান, তাহলে এ হচ্ছে এইটা, বি হচ্ছে এইটা, সি হচ্ছে এইটা, ডি হচ্ছে এইটা। আলটিমেটলি এটাই বুঝাচ্ছে, ডি হচ্ছে এইটা। সো ডিটা আসলে কত নামবো? 1 2 3 4 4। কোয়ান্টাম সংখ্যার মান হিসাব করে, মানে এন এর মানটা হচ্ছে ভাই আমাদের 4, এল এর মান কয়টা হবে তাহলে? 0 1 2 3। এটার জন্য কত হবে? এম এর মান 0, এটার জন্য কত হবে? ওই যে 1 0 1 করলাম না এগুলা, 2 -2 -3 -1 0 1 2, ঠিক এরকমভাবেই বাকিটুকু -3 -2 -1 0 1 2 3 করব। এটুকু কমপ্লিট করার পরে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করব। সো ইলেকট্রন সংখ্যা যদি প্রত্যেকটা যতগুলো এম এর মান পাইলাম সেগুলোই বোঝাচ্ছে প্রত্যেকটা কি অরবিটালের সাথে 2 গুণ করলে ইলেকট্রন সংখ্যা চলে আসে। অথবা এর মান পাইলাম আমরা কয়টা? 4টা, তাহলে ইলেকট্রন সংখ্যা কত হয় আসলে? 2 × 12 + 1। তুমি এখানে এম এর মান কয়টা পাবা? চলো আমি বের করে দেখাই তো তোমাকে। এটার জন্য পাইলা 3টা, এটার জন্য পাইলা কয়টা? 5টা, এটার জন্য পাইলা কয়টা ভাই? 7টা। তাহলে এম এর মান টোটালে কয়টা পাইলা? 1 আর 3, 1 আর 3 কত হইলো? 4, 4 আর 5 9, 9 আর 7 কত ভাইয়া? 16। তাহলে এম এর মান যদি 16 হয়, প্রত্যেকটাতে ইলেকট্রন 2টা করে, তার মানে 16 × 2 কয়টা পাবা ইলেকট্রন? 32টি। দেখো এম এর মান দিয়ে ইলেকট্রন ক্যালকুলেশন করলাম 32টি, এল এর মান দিয়ে ইলেকট্রন ক্যালকুলেশন করি চলো। এল এর মান, এন এর মান যেহেতু 4, তাহলে এল এর মান কত হইতে পারে? 0 একবার হইতে পারে। 0 হলে ইলেকট্রন কয়টা হবে? 2টা। 1 হলে ইলেকট্রন কয়টা হবে ভাই আমাদের? এল এর মান যখন 1 হলে ইলেকট্রন কয়টা হবে? 6টা। 2 হলে ইলেকট্রন কয়টা হবে? 10টা। 3 হলে ইলেকট্রন কয়টা হবে ভাই আমাদের? 18টা। এই 18টা, হ্যাঁ ঠিকই আছে। তো কয়টা হবে আমাদের? 18টা। তাহলে এই ক্যালকুলেশন যদি আমরা করি, 2টা 20 26 SPDF দূর 14টা, কি লিখি আমরা? এই 3 এর মান যদি হয় এখানে, তাহলে 3 দুগুণে 6 আর 1 7, 7 দুগুণে কত? 14। উল্টাপাল্টা লিখি কেন বলতো? 14। তাহলে 14টা যদি হয়, তো টোটাল ক্যালকুলেশন করো, এখানেও কয়টা হচ্ছে ইলেকট্রন? মোটে 32টা। আবার এন এর মান 4, আমরা যদি এমন লিখি 2n², এটা তো ইলেকট্রন সংখ্যাই বোঝায়। এন এর মানটা 4 বসায় দাও, কত হবে? 32টা হচ্ছে। তুমি যেই পথেই যাও না কেন ইলেকট্রন সংখ্যাটা সমান মিলবেই। দেখো 32টা। এন দিয়ে হিসাব করো, এল দিয়ে হিসাব করো, আবার এম দিয়ে হিসাব করো, মিলতে বাধ্য। ওকে, এরপরে যেটা আছে, এই যে এখানে দেখো ওয়াই মৌলের জন্য 20তম এবং 26তম ইলেকট্রনের দুইটির পলির বর্জন নীতি অনুসরণ করে কিনা। তার মানে ওই যে এন এল এম এস 4টা মান দেখাবো, 20তম ইলেকট্রনের জন্য দেখাবো, আবার 26তম ইলেকট্রনের জন্য দেখাবো। দেখবো যে অবশ্যই 4টা মানই সমান হচ্ছে না। ওয়াই মৌল মানে কে? এটা আসলে 26 পারমাণবিক সংখ্যা, মানে হচ্ছে ভাই ফেরাম। তাহলে 20তমর জন্য 20তমটা কোথায় যাবে আসলে? 4s2 তে যাবে 20তম, বুঝছো? আর 26তম যেটা, সেটা কত যাবে? 3d6 এ যাবে হচ্ছে 26তম। এমন ক্লিয়ার? তো তাহলে এখানে আমাদের এন এল এম এস এর মানটা কত? এন এর মানটা হচ্ছে 4, এল এর মানটা কত ভাই? 0, এম এর মানটা কত হবে আমাদের? তাহলে অবশ্যই 0 হবে। আর এস এর মানটা কত হবে আমাদের? +½ বা -½ তুমি বলবা, তার মানে হচ্ছে -½ বলবো আমরা। আর 3d6, এখানে তো আমাদের এন এর মানই হচ্ছে 3, এন এর মানই তো মিলে না। এল এর মানটা কত এখানে আমাদের? 2। আমি একবারে কিন্তু করে দিচ্ছি, ইলেকট্রন বিন্যাসটা না দেখা, তোমরা অবশ্যই ইলেকট্রন বিন্যাস দেখাবা, ঠিক আছে? যেহেতু বুঝছো ইলেকট্রন বিন্যাসটা দেখানোর পরে আমরা করে ফেলবো। তারপরে এন এল এম এর মানটা কত হবে তাহলে আমাদের? এখানে এম এর মানটা একটা জিনিস, যে এম এর মানটা তুমি কোনটা ধরবা। চলো আমি তোমাকে এই জিনিসটা দেখাই, একটু ভেঙেই দেখাই। ভাবছিলাম যে একটু মানে টান দিব, টান না দিলে তো ধর শেষ হবে না রে, চ্যাপ্টার তো মোটামুটি বুঝছিসই। আচ্ছা যাই হোক, এন এর মানটা এই যে দেখো 26তম না, এই যে একটা গেল, 2টা 3টা 4টা 5টা 6টা, 26তম এখানে গেছে। এটা হচ্ছে -2, এটা হচ্ছে -1, এটা হচ্ছে 0, এটা 1, এটা 2,
1 2 3 4 এখানে 5 দিবি না, 5 এখানে গেছে, তার মানে 26 চলে এখানে গেছে। দূর, এই যে 5 একটা 6 26, তাহলে -2 -1 0 1 2, এই যে এটা হচ্ছে আমাদের 26। তাহলে এম এর মানটা কত বলতেছি আমরা? -2 বলতেছি। আর এস এর মানটা কত, যেহেতু এটা পরে গেছে তার মানে -1/2 বলতেছি। দেখো এন এল এম কারো মানে মিলে না, বুঝছো? তার মানে তো পাউলির বর্জন নীতি খাটতেছে। পাউলি তার বর্জন নীতিতে বলছিলেন যে কোনো একটা মান ভিন্ন হবে অন্তত, এখানে মাত্র একটা মানই ঠিক হয়েছে, সেটা হচ্ছে এস, বাদ বাকি সব মানই ভিন্ন হয়েছে, তার মানে তো ভিন্ন হচ্ছেই। ক্লিয়ার? ওকে, তো যাই হোক, এরপরে চলে যাব হচ্ছে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে পার্ট বা পোর্শন, সেটা হচ্ছে আমাদের শিখা পরীক্ষা বা আয়ন শনাক্তকরণ। আয়ন শনাক্তকরণের দুইটা উপায়ের ভিতরে শিখা পরীক্ষা। চলো আমরা এই অংশটা শুরু করি। আচ্ছা, তো ভাইয়া যেটা বলছিলাম, খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে শিখা পরীক্ষা, মানে আয়ন শনাক্তকরণের যে অংশগুলো। তো শিখা পরীক্ষা হোক বা হচ্ছে আমাদের হোক, কি বলে হচ্ছে আয়ন শনাক্তকরণ হোক, শিখা পরীক্ষার মাধ্যমে আমরা মেইনলি ক্যাটায়নই শনাক্ত করি। অনলি কাকে ভাই? ক্যাটায়ন। এবং এটা ফিক্সড কয়জনকে শনাক্তকরণ করা লাগবে, কি প্রসেস করা লাগে আমি বলে দিচ্ছি। এটা প্লাটিনামের তার থেকে সরু, ওই সরু তারের ভিতরে প্রথমে সেটাকে আমরা HCl এ দ্রবীভূত মানে করে নিই, আসলে মানে যাকে বলে নিউট্রাল করে নিই, আসলে HCl গাঢ় HCl এর ভিতরে নিউট্রাল করে নিই। তারপরে সেখানে আমরা খুব অল্প পরিমাণে যাকে শনাক্তকরণ করতে চাচ্ছি, সেটাই তো আমাকে দেখতে হবে, আমি তো জানি না। যাকে শনাক্তকরণ করতে চাচ্ছি তাকে অল্প পরিমাণে প্লাটিনাম তারের আগায় সেটাকে লাগিয়ে তারপরে সেটা শিখাই দেখা যায় যে সে একটা বর্ণ সৃষ্টি করে। ওই বর্ণের উপর ভিত্তি করে আমরা ধরে নিই যে ওখানে আমার কোন মৌলটা আছে, ধরে নিই না, বের করে নিয়ে আসি। তো এটা কাইন্ড অফ খুব বেশি প্রিসাইজ একটা পরীক্ষা না, মানে যে পরীক্ষাগুলো আমাদের আছে তার ভিতরে একটু লেস প্রিসাইজ পরীক্ষা হচ্ছে আমাদের এই শিখা পরীক্ষা। তো আমাদের এখানে সবগুলোকে মনে রাখতে হবে এমন না, আমাদের মনে রাখতে হবে হচ্ছে সোডিয়াম মাস্ট বি, পটাশিয়াম মাস্ট বি, এই দুইজন, ক্যালসিয়াম আর বেরিয়াম। এই যে ক্যালসিয়াম বানান কি লিখছে দেখো, কে এ। নাইস স্যার, নাইস স্লাইডস কন্টেন্ট টিম স্যার। আচ্ছা, ক্যালসিয়াম আর বেরিয়াম এই দুজনকে মনে রাখবো আমরা, ঠিক আছে? ওকে, আসো আমি যেটার কথা বললাম যে সোডিয়াম কীভাবে মনে রাখবো? পটাশিয়াম, আগে আসো পটাশিয়ামটা মানে হচ্ছে আমাদের কি ভাইয়া? পটাশিয়াম না, পটাশিয়ামের পি, বেগুনি মানে কি? পার্পলের পি, পি এটা দিয়ে মনে রাখতে পারো। আবার আমাদের সেই ফেমাস ডায়লগ, তুই কে বে, ঠিক আছে, এটা দিয়েও মনে রাখতে হবে। কে মানে হচ্ছে কি ভাই? পটাশিয়াম, কে ফর পটাশিয়াম, বে মানে কি? বেগুনি, এই যে এই, ঠিক আছে, এটা দিয়েও আসা যায়। আচ্ছা, সোডিয়ামের কথা যেটার কথা বললাম, সোডিয়ামটা যেটা দিয়ে মনে রাখবে এটা হচ্ছে সোনালী হলুদ আর কি। এখন আমি বলি যে ঘটনাটা কেমন। সোডিয়াম অনেক আমাদের কাছে একটা এয়ার মৌল, কেমন টাইপের মৌল বলবো, মানে খুব সম্মানীয় একটা মৌল। কেমন আমি বলি, কথা হচ্ছে আমার একটা ফ্রেন্ড ছিল না, এখনও আছে ফ্রেন্ড, ধরো ও হচ্ছে ইন্টারমিডিয়েটে একটা মেয়েকে অনেক পছন্দ করতো বা করে ফেলেছিল আর কি কলেজ লাইফে থাকতে। তো পরবর্তীতে সে যখন তাকে অ্যাপ্রোচ করে, সে জানে যে অলরেডি ওই মেয়ে এঙ্গেজড। পরবর্তীতে মেয়ে যার সাথে এঙ্গেজড বা ছিলেন তার সাথেই বিয়ে হয়ে গেছে আর কি। এই ভার্সিটি, ও ছেলে যখন ভার্সিটিতে উঠে তখনই হয়ে গেছে আর কি। তো ওই ছেলে এখন পর্যন্ত আসলে, মানে আমার যে ফ্রেন্ড, এখন পর্যন্ত আর কি নেক্সট কোনো রিলেশনে যায় নাই, বুঝছো? এখন পর্যন্ত, এখন সে ইচ্ছা করে যায় নাই নাকি ওখানে ওই এক পছন্দ ওটার জন্যই যায় না, এটা আল্লাহ জানে। পরবর্তীতে বিয়ে করবে কি করবে না, করবে, অত ভালো না কি আশা করি। তো যাই হোক, হোয়াট এভার, এই ঘটনাটা, তো এটার জন্যই আমরা ওই যে, ও মেন নাম ছিল হচ্ছে ভাই সোনালী, ঠিক আছে, ওই মেন নাম ছিল হচ্ছে সোনালী। দ্যাটস ওয়াই আমরা ওকে দেখতে পেলেই বলতাম যে সোডিয়াম কেমন আছে মামা। সো সোডিয়াম, সোনালী, হলুদ, ক্লিয়ার? শেষ। আমার ফ্রেন্ডের গল্প দিয়ে মনে রাখবা এটা, শেষ। ক্যালসিয়াম কি? এটার মতো লাল, এটা ফিক্সড একটা জিনিস। আর বেরিয়াম হচ্ছে অ্যাপেল গ্রিন এটা বলা হয়, হ্যাঁ, যে আপেলের মতো হচ্ছে সবুজ, অ্যাপেল গ্রিন। ওকে, শেষ, তাহলেই হয়েছে। আর বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম কোনো শিখা তৈরি করে না, কারণ এদের মানে এরা আকারে এত ছোট যে এখানে মানে অক্সিডেশন স্টেটই তৈরি হয় না। ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসেই না, বা উচ্চ শক্তি স্তরে যায় না, অনেক শক্তি দেওয়া লাগে, দ্যাটস ওয়াই। বাস, শেষ। এরপরে আমরা যাদেরকে মেইনলি দেখতে চাচ্ছি সেটা হচ্ছে সিক্ত পরীক্ষা, এটাই সব থেকে গুরুত্বপূর্ণ। সিক্ত পরীক্ষা, এবং এটাই প্রিসাইজ। সিক্ত পরীক্ষাতে কাকে দেখা মাস্ট মনে রাখা লাগবে আমি তোমাদেরকে বলে দিই একেবারে। ক্যাটায়নের যেটা সিরিজ, ক্যাটায়নের ভিতরে তোমাকে মনে রাখা লাগবে ভাইয়া ক্যাটায়ন, যাকে মনে রাখবা মাস্ট বি সোডিয়াম, ক্যালসিয়াম, অ্যামোনিয়াম। বলতে পারো যে ভাই সবই তো বলে দিলেন, না সব বলে দিইনি আসলে, এটি মাস্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে এটার সাথে যদি অ্যালুমিনিয়ামটাকে একটু দেখে রাখতে পারো ভালো হয়, এটা অপশনাল দিলাম। তারপরে চলে আসো ফেরাম 2+, 3+, মাস্ট। কপার 2+, আর হচ্ছে যদি পারা যায় জিঙ্ক 2+। এগুলা এই যেগুলো আছে না, এগুলাকে জাতীয় বিকারক দিয়ে মনে রাখা যায়। এদের জাতীয় বিকারক বলতে কি, এটার সাথে K4 FeCN6, পটাশিয়াম হেক্সাফেরিসায়ানাইড,
তারপরে হচ্ছে K3FeCN6, এরা যে কেউ বিক্রিয়া করে, FeCN6 এরা বিক্রিয়া করতে পারে। তারপরে চলে আসবে হচ্ছে কপার দিয়ে, যদি দেখো এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এদেরকে দিয়ে বিক্রিয়া করানো যায়। অ্যামোনিয়াম থায়োসায়ানাইড, NH4CNS, এদেরকে দিয়ে বিক্রিয়া করা যায়। এদের সবার সাথে এরা বিক্রিয়া করে। ইভেন অ্যালুমিনিয়ামও এই জাতীয় বিকারক দিয়ে বিক্রিয়া করে। আর এদেরকে যাদেরকে লিখছি, এদের জন্য ভাই স্পেসিফিক বিকারক ভাই, এই জন্য এদেরকে মনে রাখতে বলতেছি। যেমন অন্য কারোর সাথে বিক্রিয়া করবে না, একজনের সাথে ছাড়া। সোডিয়াম কার সাথে করবে? অনলি পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, K2H2SB2O7, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট মাস্ট। আর অন্য কারোর সাথে কিন্তু বিক্রিয়া করবে না। সো বি কেয়ারফুল। ঠিক একই রকমভাবে যদি আমরা ক্যালসিয়ামের কথা বলি, ক্যালসিয়াম যার সাথে বিক্রিয়া করবে সেটা হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেটটা কি বলতো? H2C2O4 বা HCCOH, এটাই কিন্তু ছিল আমাদের অক্সালিক অ্যাসিড। এই অক্সালিক অ্যাসিড থেকে এইচ চলে গেলেই সেটা হয়ে যায় হচ্ছে অক্সালেট আয়ন, C2O4 2- আয়নটা। তাহলে 2- অবশ্যই NH এর এখানে চলে আসবে, আর C2O4 এটাই হচ্ছে আমাদের অ্যামোনিয়াম অক্সালেট। এর সাথে বিক্রিয়া করবে, পদক্ষেপ দিবে। যার সাথে বিক্রিয়া করবে সেটা হচ্ছে নেসলার বিকারক, একেবারে সব থেকে সহজ, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি আসে। নেসলার দ্রবণ বা নেসলার বিকারক। নেসলার বিকারক মানেই মাথায় রাখবা অ্যামোনিয়াম আয়ন। এটা কি? K2HgI4, ক্ষারীয় সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড। বাস শেষ। কালারগুলো কি হবে না হবে এটা আমি একেবারে খুব সুন্দর করে মনে রাখিয়ে দিব, কোনো সমস্যা নাই। একটা সিম্পল জিনিস মাথায় রাখবা, যে যেই আয়নগুলো এখানে এই আয়নটা ছাড়া, এই যে এ তারপরে হচ্ছে এই যে এরা কি আমার অবস্থান্তর মৌল? উত্তরটা হচ্ছে না। অবস্থান্তর মৌল? ভালো করে বলো, অবস্থান্তর মৌল না। অবস্থান্তর মৌল ছাড়া অন্য মৌল কি কালার দেখাতে পারে? উত্তর হচ্ছে না। বর্ণ প্রদর্শন করা কার বৈশিষ্ট্য? অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য, যেটা তুমি থার্ড চ্যাপ্টারে যা শিখবা। তার মানে এই যে যারা এরা, এই যে এরা সবাই কোন কালার দিবে? কোন কালারের পদক্ষেপ দিবে? সাদা। সোজা বাংলা কথায় কোন কালারের পদক্ষেপ দিবে? সাদা। দিবে সাদা, দিবে সাদা, দিবে সাদা, দিবে কি? সাদা। দিবে কি ভাইয়া? ওই রকম, মানে বাদামি। আমরা জানি এই অ্যামোনিয়া সবসময় এরকম একটা কালার দেয়, বাদামি। কেমন দিতে পারে? নীল দেয়। আমি তোমাকে এদের ভিতরকার কালারটা বলি, এদের ভিতরের কালার নিয়ে সব থেকে বেশি ফ্যাকড়া বাঁধে। দেখো খুব সহজ, একটা জিনিস দিয়ে খালি মনে রাখবা, খালি তাহলে আমাদের জন্য ডান। একটা জিনিস, সেটা হচ্ছে এই যে হেক্সাফেরিসায়ানাইডের সাথে এও বিক্রিয়া করে, এও বিক্রিয়া করতে পারে, আবার এর সাথেও বিক্রিয়া করতে পারে, আবার এর সাথেও বিক্রিয়া করতে পারে হেক্সাফেরিসায়ানাইডের সাথে। তো সিম্পল আকারটা কাহিনী হচ্ছে যে এখানে 2+ ফেরাম, এখানে হচ্ছে 3+ ফেরাম। এখানেও তো ফেরামের একটা জারণ মান আছে না? এটা আমরা চাইলে বের করতে পারি না? এখানে জারণ মান কত পাবা ভাই বলো তো? +2 পাবা জারণ মান। এখানে জারণ মান কত পাবা ভাই ফেরামের বলো তো? +3 পাবা জারণ মান। তুমি একটা জিনিস মাথায় রাখবা, যে যেখানে জারণ মানের ডিফারেন্স 1 আছে, যদি এর সাথে বিক্রিয়া করে তাহলে জারণ মানের কি কোনো ডিফারেন্স আছে? এটাও 2+, এটাও 2+, ডিফারেন্স নাই। যদি এর সাথে বিক্রিয়া করে তাহলে এক ডিফারেন্স আছে না? আছে। যেখানে জারণ মানের ডিফারেন্স আছে সেটা হবে হচ্ছে গাঢ় নীল, যেখানে নাই সেটা হবে হচ্ছে হালকা নীল। তাহলে এর সাথে বিক্রিয়া করলে জারণ মানের ডিফারেন্স আছে, এখানে হবে হচ্ছে ভাই তাহলে এটা কি? গাঢ় নীল। আবার যদি আমার এর সাথে বিক্রিয়া করে কোনো জারণ মানের ডিফারেন্স নাই, তাহলে এখান থেকে হবে কি আমার? হালকা নীল। দেখো যদি এর সাথে বিক্রিয়া করে, দেখো তো ভাইয়া এর সাথে বিক্রিয়া করলে 3, হচ্ছে 2, তাহলে কি জারণ মানের ডিফারেন্স আছে না? তাহলে গাঢ় নীল। যদি আমার এর সাথে বিক্রিয়া করে, এই যে K3 এর সাথে, জারণ মানের ডিফারেন্স আছে? নাই, তার মানে কি হয়ে যাবে? হালকা নীল। শেষ, কাহিনী শেষ। সহজ হিসাব। কপার কেমন দেখায়? ওই তো কোথাও দেখাবে হচ্ছে লালচে, কোথাও বাদামি, কোথাও হচ্ছে গাঢ় নীল। শেষ। কপার যখন আমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে, যদি আমার থায়োসায়ানাইডের সাথে বিক্রিয়া করে, তখন আবার লালচে পদক্ষেপ দেখায়। শেষ, আর কিছু লাগবে না, এতটুকুই। এখন আমি তোমাকে আরেকটার কাহিনী কথা বলি, যে অ্যানায়নের জন্য আমার অ্যানায়ন কাকে পড়তে হয়? অ্যানায়ন পড়বা হচ্ছে ক্লোরাইড আয়ন শনাক্তকরণের জন্য সিলভার নাইট্রেট দেওয়া লাগবে। সিলভার ক্লোরাইডের সাদা পদক্ষেপ পড়বে। আর দরকার হচ্ছে আমার সালফেট, SO4 2- এবং কার্বনেট, আর কাউকে না। এই দুইজনের জন্য আমরা বেরিয়াম নাইট্রেট যোগ করব। হ্যাঁ, বেরিয়াম নাইট্রেট যোগ করলে সালফেটের সাথে বেরিয়াম সালফেট তৈরি করবে, কার্বনেটের সাথে বেরিয়াম কার্বনেট তৈরি করবে, দুইটাই সাদা পদক্ষেপ পড়বে। তারপরে আমরা সেটার ভিতরে HCl যোগ করব। HCl সালফেটের সাথে কোনো বিক্রিয়া করবে না, পদক্ষেপই থেকে যাবে। বাট কার্বনেটের সাথে বিক্রিয়া করে ঠিকই অ্যাসিড ক্ষার বিক্রিয়া দিয়ে অ্যাসিড ক্ষার বিক্রিয়া দিয়ে বেরিয়াম ক্লোরাইড তৈরি করবে, মানে দ্রবীভূত হয়ে যাবে। বাস শেষ, পার্থক্য করা শেষ। আমি এটা কেন এরকমভাবে তোমাদেরকে পড়লাম বা দেখালাম? কারণ এটা
অবভিয়াসলি অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, থিওরিটিক্যাল পার্টের ভিতরে একটু কম আসে, বাট স্টিল কিন্তু আসে। সো যেই ট্রিকটার কথা বললাম দেখো, খুবই অল্প সময়ের ভিতরে তোমাদের কিন্তু অনেকখানি পড়া এখানে হয়ে গেছে। সো এটাকে আবার প্রয়োজনে দেখে ফেলবা এবং খুব ভালো মতন কমপ্লিট করে ফেলো এই যে জায়গাটা, ঠিক আছে? ওকে, সো এই যে দেখো উত্তর, নিচের কোন ধাতুর আয়ন শনাক্তকরণে এটা ব্যবহার করা হয়? পটাশিয়াম পাইরঅ্যান্টিমোনেট। কাকে? সোডিয়ামকে। চোখ বন্ধ করে সোডিয়াম, 23-এর কোয়েশ্চেন, বুঝছো? সোডিয়াম, সোডিয়াম। ওকে, পরের কোয়েশ্চেন, কোনটি শনাক্তকরণে পটাশিয়াম টেট্রাআয়োডাইড মার্কিউরেট যৌগ সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ ব্যবহার করা হয়? টেট্রাআয়োডাইড মার্কিউরেট, পটাশিয়াম, K2, HgI4, এই যে এটা কাকে বলতে? এটা কি নেসলার দ্রবণ না? তাহলে অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণের জন্য চোখ বন্ধ করে অ্যামোনিয়াম আয়ন কইরে, এই যে বুঝছো? ওকে, সো এই তোমাদের এখানে কিছু এমসিকিউ কোশ্চেন, এমসিকিউ না, এই যে একেবারে টোটালে দেওয়া আছে, অবভিয়াসলি মাস্ট বি কমপ্লিট করতে হবে সব, যা যা আছে অলরেডি কিন্তু আমাদের ডান, এগুলা বলে 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 ডান। তো এগুলা তোমরা অবশ্যই পড়বা। প্লাস হচ্ছে এখানে আর কিছু কোশ্চেন দেওয়া আছে, যা কিছু কোশ্চেন দেওয়া আছে আমরা কিন্তু বলেই দিচ্ছি, এগুলো কিন্তু ডান। থিওরিটিক্যালের ভিতরে পড়াই নাই এমন একটা কোশ্চেন তুমি এখানে পাবা না ভাইয়া, সব কিছুই ডান এখানে। সো এই পার্টগুলো অবভিয়াসলি কমপ্লিট করবা, এরপরে আমরা চলে যাবো আসলে আমাদের পার্ট 03-র ভিতরে। হ্যাঁ, সো তোমাদেরকে এখানে থ্যাংক ইউ। আজান হচ্ছে, আমরা হচ্ছে একটা বিরতি নিয়ে নিই নামাজের, ঠিক আছে? ওকে, সো থ্যাংক ইউ। পার্ট 3-তে আসলে স্বাগতম জানাবো আবার। পার্ট 3 রাব্যতা হবে এই লেকচারের ভিতরে, ইনশাল্লাহ চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। সবাই অনেক অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।